দুরন্ত এক্সপ্রেস 12246 ট্রেন নাম্বার এর টিকিট প্রাইস যা হয়। যারা জানতে চান যে ট্রেনে বা এসএমবিটি থেকে বাস কোথা থেকে পাবেন, দুপুরের খাবার দিয়ে গেছে। কি দিয়েছে দেখি। ট্রেনে ঘোরার এটাই হলো মজা। স্ন্যাক্স দিয়েছে, এরকম সুন্দর সিট পাওয়া যায় যদি। আর এই ট্রেনটা কিন্তু খুব জাস্ট অল্প কয়েকটা প্ল্যাটফর্মে দাঁড়ায়, তার মধ্যে প্রথমটা দাঁড়াবে। কারণ ব্যাঙ্গালোরে যারা আসে তাদের একটা খুব কমন প্রশ্ন, ধান খেতি বলে দিচ্ছে আমরা পশ্চিমবঙ্গে ঢুকে গেছি। নমস্কার বন্ধুরা, আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে এই ভিডিওতে দেখব দুরন্ত এক্সপ্রেস, যেটি হাওড়া ব্যাঙ্গালোর থেকে কলকাতা যায় সেইটি সম্পর্কে। আর এই ভিডিওতে এর টিকিট কত দাম, কবে কাটলে সুবিধা হয় এবং ট্রেনটি কোথায় কোথায় দাঁড়ায় এই সমস্ত আপডেটই দেবো। প্লাস কী খাবার এটা দেয় ট্রেনে সেগুলোও দেখাবো। তবে চলুন ট্রেনের বিষয়ে বলবার আগে আসার সময় কীভাবে এলাম সেটা একটু জানিয়ে দিই, কারণ সেটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। আজকে আমরা যে অবস্থা ফেস করেছি সেরকম হলে খুব সমস্যা হতে পারে, তো সে সম্পর্কে একটু জানিয়ে দিই, তারপরে ট্রেনের অন্যান্য আপডেটগুলো দিচ্ছি। ওল্ড মাদ্রাস থেকে এসএমবিটি যাওয়ার রাস্তায় আজকে ভীষণ জ্যাম হয়েছে। জেনারেলি জ্যাম হয় না, কিন্তু আজকে খুবই জ্যাম দেখাচ্ছে। এখন বাজে 10:15। গত 15 মিনিট ধরে 1 কিলোমিটার এগোতে পারিনি আমরা গাড়ি বুক করা শুরু করেছিলাম 8:50 থেকে। তো 8:50 থেকে 10:15 এখনো পর্যন্ত আমরা পৌঁছাতে পারিনি। স্টেশনের দূরত্ব 5-6 কিলোমিটার মতো বাড়ি থেকে। নর্মাল কেসে এটা ওই 15-20 মিনিট, 30 মিনিট, হার্ডলি 30 মিনিটে পৌঁছানো যায়। নেহাত আমরা আজকে সময় নিয়ে এসেছি বলে অসুবিধা হবে না। আমাদের হাতে এখন প্রায় 1 ঘন্টা সময় আছে, যে কারণে খুব একটা অসুবিধা হবে না। কিন্তু এটা খুব জ্যাম। সামনে একজন হেঁটে স্টেশনের দিকে যাচ্ছে, আর গাড়ির থেকে ফাস্ট চলে যাচ্ছে, এত ট্রাফিক। সম্ভবত মেট্রো এসে তারপরে গাড়ি না পেয়ে হাঁটা শুরু করেছে। যদি হাতে সময় না থাকে তাহলে এই ট্রাফিকে পড়লে ট্রেন মিস হয়ে যাবে। 1 থেকে 1.5 কিলোমিটার হবে, 25 মিনিট সময় লাগলো। এসএমবিটি স্টেশন। গাড়ি পার্কিং এর জায়গা এদিকে কিছুটা আছে, গাড়ি আর বাইক। পিক আপ ড্রপ এখান থেকে নিয়ে তারপরে ভেতরে যেতে হবে। দেখি কোথায় দাঁড়াই। যাই এবার স্টেশনের ভেতরে যাই। দুরন্ত ছাড়ছে প্ল্যাটফর্ম নাম্বার 1 থেকে এসএমবিটি স্টেশনের। সামনে এখান থেকেই বাস পাওয়া যায়। আপনারা যদি এসে বাসে চড়তে চান তো এখান থেকেই বাস পেয়ে যাবেন, অথবা বাসে আসলেও এখানে এসে নামাবে। যারা জানতে চান যে ট্রেনে বা এসএমবিটি থেকে বাস কোথা থেকে পাবেন, তো এখান থেকেই বাস এবং অটো দুটোই পাবেন। এখন বাজে 11:15, আর এই ট্রেনটা ছাড়বে 11:20-তে। তার ফলে এখনো বেশ কিছুক্ষণ সময় আছে। যদি আমাদের আসবার সময় একটু ভীষণ রকম ট্রাফিক থাকার ফলে একটু অসুবিধা হয়েছিল, কিন্তু অনেক সময় হাতে ছিল, মানে হাতে অনেক সময় নিয়ে বেরোবার জন্য আমরা কোনো রকম সমস্যায় পড়িনি। আপনারা যখন ব্যাঙ্গালোরে ট্রেন ধরবেন এক্সট্রা অন্তত 1 ঘন্টা সময় রাখবেন, না হলে কিন্তু এরকম ফালতু যদি জ্যামে ফেসে যান তো মুশকিল হয়ে যাবে। এগুলো সব স্লিপার ক্লাসের কোচ, S6। এখানে প্রথমে আছে স্লিপার, তারপরে 3rd এসি, তারপর 2nd এসি, আর ফার্স্ট ক্লাসটা কোথায় আছে জানি না। যারা দুরন্ত সম্পর্কে জানেন না তাদের জানাই, এই যে রংটা, এটা হলো প্রথম দুরন্তের রং হিসাবে ঠিক হয়েছিল। এটা মমতা ব্যানার্জির আঁকা কোনো একটা ছবি। তখন তিনি ছিলেন আমাদের দেশের রেলমন্ত্রী, এবং এটা হলো দুরন্তের রং। কিন্তু এখন সম্ভবত বিভিন্ন রকম কোচ ব্যবহারের জন্য বিভিন্ন রকম কালার হয়ে গেছে। এসএমবিটির 1 নম্বর প্ল্যাটফর্মে যেখানটায় দুরন্ত দাঁড়িয়েছে
তার একটা সমস্যা দেখছি, এপাশে পুরো এসি কোচগুলো আছে, B1, A1 বা B2 সমস্তগুলো এখানে আছে। আর এখানে মাত্র একটাই ফুড স্টল আছে, তার এপাশে স্লিপারের এপাশে বেশ কয়েকটা স্টল থাকলেও এখানে একমাত্র একটা স্টল যেখান থেকে জল, চা বা চিপস এগুলো কিনতে পারে। ট্রেনের পুরো জায়গাটা কভার করে এসে তারপর শেষে এখানে B1 মানে 2 টায়ার, আর এখানে A1 একদম শেষে, কিছু নেই, একদম শুনশান এলাকা। এটা আমাদের সিটটা এখানটায় কোথাও পড়েছে। उनको 4:30 11:30 আর এখন ট্রেন ছাড়ছে। জানি না তাহলে কি ট্রেনের টাইম বদলে 11:20 জায়গায় 11:30 হয়ে গেছে। এখন ট্রেনের টিকিটে লেখা ছিল 11:20, কিন্তু প্ল্যাটফর্মে এসে নাকি টাইম দেখাচ্ছিল 11:30। মনে হচ্ছে কেয়ারপুরাম এসে যাবে একটু পরেই, আর দেখা যাক কেয়ারপুরামে দাঁড়ায় কিনা। কারণ ব্যাঙ্গালোরে যারা আসে তাদের একটা খুব কমন প্রশ্ন, দুরন্ত কি কেয়ারপুরামে দাঁড়ায়? তার উত্তর এখন পেয়ে যাব। কেয়ারপুরামের পাশের লেকটা, তাহলে কেয়ারপুরামে দাঁড়াচ্ছে না, তাই তো? বিকেল 4:30। দুরন্ত এক্সপ্রেস 12246 ট্রেন নাম্বার। এর টিকিট প্রাইস যা হয়, সেকেন্ড সিটিং যদি হয় মানে চেয়ার কার, 575 টাকা। মাত্র 20টাই সম্ভবত সিট থাকে, কারণ আমি এখন দেখছি আগস্ট মাসের 16 তারিখের জন্য 20টা মাত্র সিট অ্যাভেলেবেল আছে। স্লিপার ক্লাস তারপরে 333টা আজকে অ্যাভেলেবেল আছে, দাম 1335 টাকা। থার্ড এসি 3025 টাকা থার্ড এসি। আর সেকেন্ড এসি আমরা যেটাই আছি এটা 4065 টাকা। আর তার সঙ্গে ফার্স্ট এসি যদি হয় তাহলে 6085 টাকা, 6685 টাকা, প্রায় ফ্লাইটের টিকিটের সমান ফার্স্ট এসি। পার্থক্য যেটা হবে, এই টিকিটের দামটা হলো এটা যখন অনেক সিট অ্যাভেলেবেল আছে। এই ট্রেনটা কিন্তু ডাইনামিক ফেয়ার, মানে ট্রেনের টিকিট যত বিক্রি হবে দাম কিন্তু তত বাড়তে থাকবে। মানে ধরুন যার টিকিট আছে তার যদি 10% বিক্রি হয়ে যায় তাহলে 10% দাম বেড়ে যাবে। এইভাবে বাড়তে বাড়তে এই টিকিটের দাম কিন্তু 50% পর্যন্ত বাড়ে। মানে যদি আপনি 50% টিকিট ফুল হয়ে যায় তখন কিন্তু 50% দাম বেড়ে যাবে। আমি যেমন কালকে দেখছিলাম যে আজকের এই টিকিটের দাম কত আছে, ওয়েটিং লিস্ট চলে গেছে, মানে 100% টিকিট বিক্রি হয়ে গেছে। এখন 50% ডাইনামিক ফেয়ার বেড়ে যেটা এখন আছে 4065 টাকা, আমি যেটা দিয়ে কেটেছি সেটার দামটা চলে গেছে 5500 কত টাকা, প্রায় 1500 টাকা বেশি। আর এর মধ্যে কিন্তু খাবারটা ইনক্লুডেড, খাবার এবং 2 বোতল করে জল প্রত্যেকটা ইনক্লুডেড। ফলে আপনাকে যদি টিকিট কাটতে হয় তাহলে কিন্তু যত তাড়াতাড়ি কাটবেন তত কমে পাবেন। আমি এটা কেটেছিলাম আজ থেকে ঠিক 4 মাস আগে, যেদিন টিকিট ওপেন হয়েছে ওই দিন সকাল 8টায় টিকিট ওপেন হয়। আমি জাস্ট তখনই কেটেছি, কারণ 16টা মাত্র বোধহয় টিকিট ছিল যা দেখেছিলাম নর্মালে, তার আমি 4টে কেটেছিলাম। পরের মুহূর্তে আমি দেখলাম যে আরও একজন 5টা টিকিট কেটে নিয়েছে, 50% ফুল হয়ে গেল, দাম বেড়ে গেল, কিন্তু এই 50% দাম বেড়ে গেল। ফলে এটা কিন্তু আপনি মাথায় রাখবেন, যদি কমে কাটতে হয়, কমে যদি পেতে হয় তাহলে যেদিন ওপেন হচ্ছে সেই দিনেই কিন্তু টিকিটটা কাটতে হবে। টিকিটে লেখা ছিল ট্রেনের টাইম 11:20, কিন্তু প্ল্যাটফর্ম থেকে ছেড়ে বেরোলো 11:30-এ। আর একটা যেটা আমি খেয়াল করিনি কিন্তু অন্যরা যেটা বললো যে প্ল্যাটফর্মেই লেখা ছিল যে 11:30। আর এই ট্রেনটা কিন্তু খুব জাস্ট অল্প কয়েকটা প্ল্যাটফর্মে দাঁড়ায়, তার মধ্যে প্রথমটা দাঁড়াবে রানীগুন্টা, যেটা এখান থেকে ছেড়ে যাওয়ার পরে বিকাল 4:40-এ দাঁড়াবে, মানে এখন 11টা, তারপরে 4:40। তারপরে বিজয়ওয়াড়া জংশন সেটা দাঁড়াবে 10টা 10-এ। বিজগ্রাম আগামীকাল ভোর 4:20-তে, তারপরে ভুবনেশ্বর সকাল 9টা 10-এ, এবং তারপরে হাওড়া স্টেশনে 4:50। মানে হাওড়া পর্যন্ত পৌঁছানোর আগে মাত্র 4টে স্টেশনে দাঁড়াবে। তো এর সংখ্যা অন্যান্য ট্রেনের তুলনায় খুবই কম স্টেশনে দাঁড়ায়, আর এর সময় নেয় সম্ভবত 29 ঘন্টা 30 মিনিট। তার ফলে যে ট্রেনগুলো
ব্যাঙ্গালোর থেকে হাওড়া যায়, তার মধ্যে এই ট্রেনটা সব থেকে ফাস্ট। হ্যাঁ বলুন, 4 জনের কি খাবেন দুপুরবেলায়? চিকেন আছে, এগ আছে, পনির আছে। অমলেট কাটলেট। অমলেট কাটলেট মানে ডিম পাউরুটি। প্রত্যেককে 2 বোতল করে জল দিয়ে গেলেন, মানে দিনে 1 বোতল করে। আমরা এই দুদিন কি খাবো সেই খাবারের অর্ডারটাও এখনই নিয়ে নিলেন। অপশান ছিল দুপুরের জন্য ডিম, পনির আর মাংস, রাতেও ডিম, পনির, মাংস, আর সকালবেলার জন্য ডিম অমলেট, পাউরুটি, ফ্রুটি, এরকম আরও কিছু। তো যে যা খাবে সেটা পুরো কালকে পর্যন্ত 3 বারের খাওয়া পুরো লিখে নিলেন। এছাড়া এর মধ্যে আরও স্যুপ, চা এগুলো আরও আসবে। অলরেডি জলটা দিয়ে গেছেন, এরপরে দেখা যাক আরও কী কী আসে। এই সমস্ত খাবারগুলো কিন্তু টিকিটের দামের মধ্যেই ধরা থাকে। ট্রেন জাস্ট কেয়ারপুরাম ছেড়ে গেছে, এখন হোয়াইটফিল্ডের কাছে আসছে। হোয়াইটফিল্ড স্টেশনে ট্রেনটা দাঁড়িয়ে গেল। এটা হোয়াইটফিল্ড স্টেশন। ট্রেন এখন হোয়াইটফিল্ড ছেড়ে যাচ্ছে। আর এই যে ডাইনামিক ফেয়ার, এটা কিন্তু ফার্স্ট ক্লাসের জন্য সম্ভবত অ্যাপ্লিকেবল হয় না। যেমন দেখুন, আগের যে টিকিটের দামগুলো বললাম, এটা যদি আগামী সপ্তাহে ট্রেনের জন্য আমি চেষ্টা করি, তাহলে যেটা দেখতে পাচ্ছি সেকেন্ড সিটিং হয়ে গেছে 795 টাকা। 2 টায়ার এসি। আমাদের নর্মাল ক্ষেত্রে যেমন মাঝে 3টে সিট থাকে, এখানে 2টো সিট আছে, ওপরে আর নিচে। এর ফলে সুবিধা হয়, বসতে কোনো অসুবিধা হয় না। আর পেছনে হেলান দেওয়ারটা ওখানটা ঠিক করে দিয়ে নিচে বসে গেলে কোনো অসুবিধা হয় না। যেমন ধরুন আমি বসেছি যেভাবে, দেখুন আমি বসেছি এখানে, বসে আমার মাথার পরে আরও 4 আঙুল জায়গা আছে, ফলে বসতে কোনো অসুবিধা নেই। আর যদি আমার মতো সিট পান, মানে শুরুতে যদি টিকিট কাটেন, তাহলে এরকম পাওয়ার সম্ভাবনা বেশি। আমি 4টে টিকিট কেটেছি, ছেলে ওখানে আছে, মেয়ে পাশে আছে, আর আমরা দুজন নিচে। এখানে পর্দা টেনে নিলে প্র্যাকটিক্যালি এটা কেবিনের মতো হয়ে যায়, পার্সোনাল এরিয়া, ফলে এখানটায় কোনো অসুবিধা হয় না। আর এই পাশেও চাইলে পর্দা টেনে নেওয়া যায়, যাতে বাইরের থেকে আলো না আসে দুপুরে ঘুমানোর দরকার হলে। আর একটা ব্যাপার যে ভালো, এর জানলাগুলো কিন্তু অনেক বড় হয়। এছাড়া প্রত্যেকের জন্য রিডিং লাইট আছে ওই ওপরে দেওয়া, আর তার সঙ্গে বেড রোল, বালিশ, কম্বল, হাত মোছার তোয়ালে, এগুলো সব দিয়ে দেয়। উপরে লাইট থাকে প্রত্যেকেরই সেই একটা করে রিডিং লাইট আছে। চাইলে এই লাইটটা জ্বেলে নিয়ে যদি কেউ পড়তে চায় পড়তে পারে। সব মিলে ব্যবস্থাটা খুব আরামদায়ক থাকে বলতে পারি। এরকম সুন্দর সিট পাওয়া যায় যদি আপনারা একদম শুরুতে কাটেন, না হলে কিন্তু এদিক ওদিক হয়ে যেতে পারে। আমি যেটা বললাম যে আমি কেটেছি 4 মাস আগে, যেদিন টিকিট ওপেন হয়েছে, আজ থেকে ঠিক 120 দিন আগে। সেই দিন সকাল 8টায় বাড়িতে বসে ঠিক 8টার সময় যেই টিকিটটা ওপেন হয়েছে, সাথে সাথে আমি কেটে নিয়েছি। ইনফ্যাক্ট আমার যদি ওটা 8:05 হতো, তাহলে আমার এই সব থেকে মিনিমাম প্রাইসে আমি যে টিকিটটা পেয়েছি সেটা আর পেতাম না, আমার তার থেকে আরও অনেকটা বেশি দাম দিত। একটু আগে শুনলাম আগে এরা যে স্যুপ দিত সেটা নাকি এখন বন্ধ করে দিয়েছে, কোভিডের পর থেকে আর দিচ্ছে না, ওটা শুধুমাত্র ফার্স্ট ক্লাসে দিচ্ছে। নাহলে আগে স্যুপটা 3rd এসিতেও পেয়েছি, 2nd এসিতেও ছিল। এখন বাজে 1:30, মানে 2 ঘন্টা চলছে ট্রেনটা। এই জায়গাটার নাম জলারপেটাই জাংশন। জায়গাটা তামিলনাড়ুতে। বেশ সুন্দর লাগছে জায়গাটা। একটা স্টেশন, আর তার পেছনে আছে একটা বড় লম্বা পাহাড়, ছোট, বেশি উঁচু না। প্রথমে ভাবছিলাম জায়গাটা অন্ধ্রপ্রদেশে, পরে দেখলাম না, এটা তামিলনাড়ু। এরপরে এটা ভেলোর যাবে, ভেলোরটাও তামিলনাড়ুতে, তারপরে গিয়ে অন্ধ্রপ্রদেশে ঢুকবে। এখানটা দাঁড়াবার কোনো মানে স্টপ নয়, তো দাঁড়িয়ে গেছিল এইখানটায়। দুপুরের খাবার দিয়ে গেছে, এখন বাজে 1:40। কি দিয়েছে দেখি। তো এটাই রুটি আছে, রুটি, টক দই, ভাত, একটা তরকারি বা মিষ্টি, এটা একটা তরকারি, এটা সম্ভবত মাংস, একটা ডাল, এটা পিকল, আচার, এটা সম্ভবত ডাল টাইপের কিছু দিয়েছে। এক একজনের জন্য অনেক ভালো। আবার চামচও দিয়েছে খাবার জন্য, আর লবণ।
ভালো, সবগুলোতেই একই, ভাত রুটি সবই আছে। আর আমরা আলাদাভাবে মিষ্টি দই নিয়েছি, 25 টাকা করে নিল এখানে। 2টো রুটি, টক দই, ভাত, মিষ্টি, সবজি, মাংস, ডাল। এই হলো দুপুরের খাবার। খুব সুন্দর জায়গাটা। ট্রেনে ঘোরার এটাই হলো মজা, অত সুন্দর পাহাড় দেখা যাচ্ছে আর খাবারটাও খুব সুন্দর। সুন্দর লাগছে জায়গাটা, কি সুন্দর। জাস্ট ছেড়ে বেরিয়েছে, পাহাড়টা এখনো আছে তামিলনাড়ুর ভেতরে এই জায়গাটা। এখানে দেখুন কত নারকেল গাছ আছে, এগুলো সব চাষের নারকেল গাছ। এখানে নারকেল গাছ চাষ করা হয় পুরো এলাকাতে। এই দূরে যেগুলো দেখা যাচ্ছে পুরো নারকেলের ক্ষেত। ব্যাঙ্গালোর আশেপাশে এবং এই তামিলনাড়ুতে নারকেলের চাষ খুবই জনপ্রিয়, খুব ভালো একটা অর্থকারী ফসল। আর নারকেলের সঙ্গে সঙ্গে আরও অন্যান্য কিছু চাষ হয় এখানে। ব্যাঙ্গালোর গিয়ে নেক্সট আমি চেষ্টা করবো কোনো একটা নারকেলের বাগানে গিয়ে এর থেকে কেমন কি আয় হয় না হয় তার সম্পর্কে খোঁজ পেলে সেটা নিয়ে একটা ভিডিও করবো। তামিলনাড়ুতে নারকেল গাছ হলেও নারকেল কিন্তু সস্তা নয়, তার কারণ এখানটা অনেকগুলো ফ্যাক্টরি আছে এবং সেখানটা থেকেই এরা সমস্ত নারকেলের গাছের নারকেলগুলো নিয়ে নেয়। মানে পুরো নারকেলের যে বাগান পুরোটাই লিজ নিয়ে নেয় এবং তার উৎপাদিত সমস্ত নারকেল এই সমস্ত কোম্পানিগুলো নিয়ে নেয়, যার ফলে খুচরো মার্কেটে নারকেলের দাম বেশ হাই থাকে। যে ডাবটা আপনি ব্যাঙ্গালোরে 40 টাকায় পাবেন, 45 টাকায় পাবেন, সেটা কিন্তু তামিলনাড়ুর ভেতরে আমাদের 60-65 টাকা হয়। আমরা এখন তিরুপতির কাছে, এই যে সামনের যে পাহাড়গুলো দেখা যাচ্ছে ওই দূরে, ওর উপরেই আছে তিরুপতি মন্দির, ওই উপরে ওখানে। বিকালে স্ন্যাক্স এসে গেছে। তিরুপতি পাহাড়ের রেঞ্জটা খুব সুন্দর জায়গা এটা। আমি এখানটায় গাড়ি নিয়ে এসেছিলাম কোভিডের পরপরই। খুব সুন্দর এই জায়গাটা। ডায়েট মিক্সচার, চানাচুর টাইপের কিছু, গুঁড়ো দুধ, চিনি, টি ব্যাগ, চিক্কি। চিক্কি মানে হলো খাজা, বাদামের খাজা, টমেটো কেচাপ সস, সিঙ্গাড়া, আর এটা ওকে, তাহলে এটা জ্যাম পাউরুটি, তাহলে স্ন্যাক্স। আচ্ছা, ব্যাঙ্গালোর ছেড়ে আসার পরে এখনো পর্যন্ত প্রথম স্টপে পৌঁছাইনি আমরা। ওটা পৌঁছাবে 4:20, এখন বাজে 4:17, হয়তো কিছুক্ষণ পরে পৌঁছাবে। তার আগেই লাঞ্চ আর স্ন্যাক্স এসে গেছে, যদিও এখনো খিদে একেবারেই পাইনি। প্র্যাকটিক্যালি দুরন্ত ট্রেনটা খুব এনজয়েবল। বাইরের মানুষজনও উঠে ঝামেলা করে না, কারণ কোথাও দাঁড়ায় না, যে কারণে একবার উঠলে নামতে পারবে না। আর আমাদের আপাতত চলছে এতে এইভাবে মোবাইল স্ট্যান্ড দিয়ে সিনেমা দেখছি। এরা দুজন বসে বসে শুধু খাচ্ছে। তো ট্রেনে কেন আসতে ভালো লাগে? খাবার। কি খাবার? ডাবল ডিম। তোকে জিজ্ঞাসা করছি আমি। ডাবল ডিম, ডাবল ডিমের জন্য ট্রেনে আসতে খুব ভালো লাগে। তারা কেউ আছেন যাদের একসঙ্গে 2টো ডিম দেয় বলে ট্রেনে আসতে খুব ভালো লাগে, সেরকম কেউ আছেন? পুরো রেল লাইনের পাশ দিয়ে দেখছে প্লাস্টিক আর নোংরা পড়া। কারা এত নোংরা ফেলেছে চারদিকে? সব জায়গায় এরকম থালা, এখানে থালা, বাটি, প্লেট, কাপ,
প্লাস্টিক পাশেও। আমরা এখন রানীগুন্টা জাংশনে পৌঁছালাম। এখন সময় আছে 4:35। চা এসে গেছে, জল ভরা চলছে এখানে। অনেকক্ষণ আগে জল শেষ হয়ে গেছিল, সে জল ভরছে। রানীগুন্টা জংশন, এই পাশে প্ল্যাটফর্ম পড়েছে। আর এখানটার বিশেষত্ব, এখানটা অনেক রকম ভাজি বিক্রি হয়। পকোড়া টকোড়া করে বিক্রি করছিল একটু আগে এখানে। গুডুর জাংশনে কিছুক্ষণ দাঁড়িয়েছিল ট্রেনটা। স্টেশনগুলো ফাঁকা, সুন্দর, পরিষ্কার একদম। গুডুর জাংশন, এই জায়গাটা অন্ধ্রপ্রদেশের মধ্যে নিশ্চয়ই। এখানটা 4টে ভাষায় লেখা, হিন্দি, ইংলিশ, উর্দু আর একটা সম্ভবত তেলেগু। আরবিক, উর্দু, আরবিকও ছিল। ওকে, ছিল। সন্ধ্যা হয়ে যাবে আর একটু সময়ের মধ্যে। আমার আপাতত এই চলছে, বাইরে অন্ধকার হয়ে গেছে, দেখবার মতো আর কিছু নেই, ফলে এবার ভিডিও এডিটিং শুরু করেছি। সময় হয়েছে এখন 8:35। আর আমাদের রাতের খাবার অলরেডি দিয়ে গেছে। এবারে ডিম অর্ডার করেছি, তো একইভাবে দিয়েছে। রুটি, নিশ্চয়ই ডাল, ভাত, দই, একটা সবজি আর ডিম। আর আমি নিজের জন্য অর্ডার করেছি শুধুমাত্র ভেজ, তো সবজি বেশি থাকবে। আমার রাতের বেলা খুব একটা আমিষ খাই না, যে কারণে আমি সবজি অর্ডার করেছি। আর একটা জিনিস দেখুন, আজকে সারাদিন চলেছে, তারপরে দেখুন এরকম সুন্দর পরিষ্কার পুরো জায়গাটায়। কিছুক্ষণ পরে পরে এসেই ওরা একদম পরিষ্কার করে দিয়ে যাচ্ছে। সকাল থেকে সম্ভবত 4 থেকে 5 বার পরিষ্কার হয়ে গেছে। খাবার দিয়ে যাবে, তারপরেই আবার পরিষ্কার। টিফিন দিয়ে গেল, আবার পরিষ্কার। মাঝেও একবার পরিষ্কার করেছে, করে গোটা 4 বার পরিষ্কার করে দিয়েছে, ফিনাইল বা ওই টাইপের কিছু দিয়ে। আর যারা এখানটায় পরিষেবা দিচ্ছে তাদের ব্যবহার খুবই ভালো, সব মিলে দারুণ সার্ভিস। এই যে এরা প্লেনে যেতে চায়, তো এই ট্রেনের সার্ভিস দেখে বলছে যে না, আমরা এরপরে ট্রেনেই আসবো, এই ট্রেনটাতে। তাই তো, প্লেন না, এই ট্রেনে আসবি। খাবার দেখা যাক। দুপুরের খাবারটা ভালো ছিল, মাংস, ভাত, সবজি, আলুর সবজি ছিল, ভালো ছিল। আর এবারে দেখি এবারে খাবারটা কেমন। নন ভেজে দিয়েছে ডিম, একটা সবজি, ডাল, মিষ্টি। ভেজে দিয়েছে একটা সবজি, ডাল, আলু আর মিষ্টি আর ভাত আর 2টো করে রুটি। এটা সবাইকে দিয়েছে। আর তার সঙ্গে আছে টক দই আর আচার টাচার যেগুলো আছে সেগুলো সবই আছে। অন্ধ্রপ্রদেশের কোনো এক অজানা প্রান্তর থেকে আপনাকে সুপ্রভাত। এখন সময় 5:52, সবে ভোর হয়েছে কিছুক্ষণ আগে। এক্ষুনি সূর্যের দেখা পাওয়া গেছে। ট্রেনটা গেছে পালাসা নামের এই স্টেশনে, অন্ধ্রপ্রদেশের এই জায়গা। এখনো সব ঘুম, কেউ ওঠেনি। অন্ধ্রপ্রদেশের এই জায়গাটি কাজু প্রোডাকশনের জন্য বিখ্যাত। এখানে প্রায় 350 কাজু প্রসেসিং কোম্পানি আছে। ট্রেন উড়িষ্যা ঢুকলো। উড়িষ্যার সম্ভবত এটা প্রথম স্টেশন। উড়িষ্যার
এখানকার হ্রদ চিল্কা, বিশাল বড় হ্রদ, পাশে হালকা ছোট ছোট পাহাড় দেখা যাচ্ছে, খুব সুন্দর এই জায়গাটা। আমরা যেবার কলকাতা থেকে ব্যাঙ্গালোর গাড়িতে গেছিলাম, এর পাশে রম্ভা নামক একটা জায়গায় আমরা ছিলাম, সমুদ্রের মতো বড় প্রায়। কত বড় একটু দেখুন, যারা এখানে আসেননি। চিল্কা হয়তো গুগল বইয়ে পড়েছেন, যদি সামনাসামনি না দেখেন। সকালের টিফিন অলরেডি দিয়ে গেছে, এবারে দিয়েছে পাউরুটি, ডিম, বাটার, একটা জুস, আর আমি নিয়েছিলাম উপমা মানে সুজি, ডিমের বদলে সুজি, আর এরপরে দেবে চা। পৌঁছে গেছি উড়িষ্যার ভেতরে, স্টেশনের নাম কি জানি, কিন্তু ভুবনেশ্বর এখান থেকে আনুমানিক 100 কিলোমিটার দূরে। সকাল 9টায় পৌঁছাবে ভুবনেশ্বরে। ট্রেন একদম রাইট টাইম, 2 মিনিট মতো লেট ছিল। কর্ণাটকের থেকে আমরা যখন উড়িষ্যায় এসে গেছি, তখন আশেপাশের প্রকৃতিও বদলে গেছে। ওখানে যেমন ছিল রুক্ষ মাটি, গাছগাছালি নেই, আর এখানটায় আমাদের পশ্চিমবাংলার মতোই সবুজ, প্রচুর গাছ এখানে। গাছ, ধানের ক্ষেত, আমাদের ওখানকার মতোই, পশ্চিমবাংলার মতো। উড়িষ্যার এই পাহাড়গুলো পূর্বঘাট পর্বতমালার অংশ। ভুবনেশ্বরের আগে পুরীর ট্র্যাক আর দক্ষিণ ভারত থেকে আমরা যে আসছি তার ট্র্যাক দুটো মিলছে এখানে। খুর্দা রোড জাংশন, খুর্দা রোড জেন আছে পাশে লেখা জাংশন। কত লাইন! এখানে 3টে ডিভিশনের ট্রেন, যা উইকিপিডিয়া মতো যা বলছে, যেখানে 3টে ডিভিশন মার্চ করেছে, ওর জন্য এত লাইন এখানে। ভুবনেশ্বর স্টেশন, ট্রেন থেমেছে এখানে। ট্রেন 12 মিনিট লেট, 9:10 এখানে পৌঁছানোর কথা, আর এখন বাজে 9:22 ঢুকেছে, 9:20 ছেড়ে যাওয়ার কথা, মানে 12 মিনিট লেট আছে। দেখি এখন কতক্ষণ দাঁড়ায়। আমরা আছি একদম লাস্ট। সকালের ব্রেকফাস্টের পরে পেপার দিয়ে গেল, এখন ভুবনেশ্বরে তাই ইংলিশ পেপার দিয়েছে। ভুবনেশ্বর স্টেশন থেকে ট্রেন বেরিয়ে যাচ্ছে বাইরের দিকে। আরেকটা নদী, এখন ট্রেন যাচ্ছে উড়িষ্যার বালাসোরের মধ্যে দিয়ে। বালাসোর স্টেশন আর একটু সামনে। আমাদের গ্রাম বাংলার মতোই মাটির বাড়ি, এবং এই দূরে যেমন দেখা যাচ্ছে টালির চাল, এখানে দেখা যাচ্ছে গাড়ির পাশে, তারপরে খড়ের চাল, এই সমস্তগুলি রয়েছে। কিন্তু যদি মনে করেন যে কর্ণাটকের দিকে কিন্তু এরকম খড়ের চালের বাড়ি বা মাটির বাড়ি এরকম কিন্তু একেবারেই নেই। এই জিনিসটা যা দেখছি অন্ধ্রতেও ছিল না, উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গে তো দেখি। অর্থাৎ মানুষের পাকা বাড়ি করবার মতো সামর্থ্য কিন্তু এখনো উড়িষ্যা বা পশ্চিমবাংলার বহু মানুষের হয়নি, যেটা কিন্তু দক্ষিণের রাজ্যগুলোতে অলরেডি তাদের অন্তত সেটুকু সামর্থ্য হয়ে গেছে যে তাদের বাড়িটা অন্তত পাকা বাড়ি হয়। ট্রেনটা কতটা লম্বা, এইখানে মাথা। আর আমরা আজ ট্রেনের একদম শেষে, তাহলে আমাদের হাওড়া নেমে পুরোটা হাঁটতে হবে, অনেকটা হেঁটে যেতে হবে। তেজাস, সুন্দর ফাঁকা জমি, কত দূর পর্যন্ত, খালি জায়গা দেখতে পাচ্ছি না, এত দূর পর্যন্ত ফাঁকা জমি এখানে, পুরোটা চাষের জমি। আবার দুপুরের খাবার দিয়ে গেছে, কালকের মতোই একই খাবার, সবজি, মাংস, রুটি, ভাত, ডাল আর দই, আর তার সঙ্গে আচার বর্ণনাগুলো থাকবে। ধান খেতি বলে দিচ্ছে আমরা পশ্চিমবঙ্গে ঢুকে গেছি। এই কিছুক্ষণ হলো পশ্চিমবঙ্গের মধ্যে আমরা এসেছি। এখন বাজে
1:40 দাঁতন। দাঁতন সম্ভবত প্রথম স্টেশন পশ্চিমবঙ্গের ভেতরে। ধান কাটা চলছে পশ্চিমবঙ্গে এখন। বেশিরভাগই সব মাটির বাড়ি, খড়ের চাল বা মাটির বাড়ি, টিন এরকম। এখন খড়গপুরে ঢুকছি। রেল লাইনের পাশের এই সমস্ত বাড়ি, এগুলো তো ব্যাঙ্গালোরে দেখিই না দেখতে দেখতে অনেক দিন পর দেখে একটু চোখে লাগছে এরকম বাড়ি। ব্যাঙ্গালোরে থাকার জন্য তো এখন প্রায় চিন্তার বাইরে হয়ে গেছে। ওয়েলকাম টু পশ্চিমবঙ্গ পোস্টার দেখা শুরু হয়ে গেছে। এই প্রথম দেখতে পেলাম এখানটার ভোটের পোস্টার। পাঁশকুড়া ঢুকছি আমরা এখন। অন্যান্য জায়গায় প্ল্যাটফর্মে কোনো লোকই নেই, আর এখানটায় এত মানুষ প্ল্যাটফর্মে। তার একটা বড় কারণ এখানটায় লোকাল ট্রেন চলে। ব্যাঙ্গালোরে জল নেই বলে বলে এখানটায় এত জল দেখলে কেমন যেন এখন ভালো লাগে যে ব্যাঙ্গালোরে জলই নেই, অথচ এখানে এত জল। ট্রেন আর 15-20 মিনিটের মধ্যেই হাওড়ায় পৌঁছাবে। আর গরমের ফিলিং কেমন একটু জানিয়ে দিই। আমরা তো এসিতে আছি, কিছু বুঝছি না, কিন্তু ট্যাপের যে জল মনে হচ্ছে কেউ আমাদের গিজারের জল দিচ্ছে, এত গরম, খুবই গরম জল। তার মানে বাইরেটা কেমন গরম হতে পারি কিছুটা আন্দাজ করতে পারছি। উলুবেড়িয়া পার করে অনেকক্ষণ ট্রেন দাঁড়িয়েছিল, আর এখান থেকে আনুমানিক 20 মিনিটে আমরা পৌঁছে যেতে পারবো। আন্দুল আমরা মনে হচ্ছে একটু লেটে ঢুকবো নির্দিষ্ট সময় হচ্ছে। সাঁতরাগাছি জংশন। কত লাইন, সিগন্যাল দিতে গিয়ে মাথা খারাপ হয়ে যাবে মানুষের। দাসনগর একসময় পশ্চিমবাংলার ইন্ডাস্ট্রিয়াল হাব। এখানে প্রচুর কারখানা ছিল আগে দাসনগরে। হাওড়া ঢোকার আগে পাক্কা আধা ঘন্টা গাড়িটাকে দাঁড় করিয়ে রেখে এখন লেট করে প্রায় 5:30 পৌনে 6টায় গাড়িটাকে স্টেশনে দেবে, নাহলে ট্রেনটা খুব ভালো এসেছিল। অবশেষে হাওড়াতে পৌঁছালো। দিন থেকে রাত্রি করে দিয়েছে, পাক্কা 1.5 ঘন্টা লেট করে দিয়েছে শুধু হাওড়ায় ঢুকতে গিয়ে। ফাইনালি আমরা পৌঁছালাম, ট্রেন 1.5 ঘন্টা লেট। এবার নেমে আমাদের ট্যাক্সি ধরে বাড়ির দিক যেতে হবে। ভালো থাকবেন, দেখা হবে এরপরে অন্য কোনো ভিডিওতে। নমস্কার।